আমাদের কি বাঁচার অধিকার নেই? আমাদের এখানে একজন লোক মারা গেলে তার তার দাফন করার মতো স্পেস নেই, জায়গা নেই। একজন হিন্দু মানুষ মারা গেলে তার সৎ কাজ করার মতো কোনো স্পেস নাই। জার্মান থেকে জার্মান রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক বিভিন্ন বিভিন্ন কর্মকর্তারা তারাই এসে এখানে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন সরকারি ভাবে। তেমন পানি উন্নয়ন বোর্ড এই দুর্যোগ হলে তখন শুধুমাত্র তারা এসে একটু দেখে আবার চলে যায়। ওই পুঁটি মাছের আল দিয়ে আমরা আর কতদিন টিকবো, কিভাবে হবে বলেন? সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল অর্থাৎ আচ্ছা সুন্দরবন আচ্ছা। সংলগ্ন এলাকা থেকে বলছি। হুম। এখন আমার বাড়ি ছাড়া অন্য কোথাও, আমার বাড়িতে আইপিএস আছে বলেই হয়তো দেখা যাচ্ছে, আর কোথাও বিদ্যুৎ নেই। যাক, এটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন, সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা। আমি বলছি, যখন ভোট ছাড়া নির্বাচিত হয় তখন জনগণের প্রতি স্বাভাবিকভাবে দায়বদ্ধতা জবাবদিহিতা কমে যায়। আজকে আমরা রোহিঙ্গাদের থেকে অবহেলিত, উপেক্ষিত। আজকে আমরা আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত। এই পুঁটি মাছের আল দিয়ে, দোয়াতালি দিয়ে প্রতিবার প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এই যে প্রাকৃতিক প্রতিকূলতার সাথে যুদ্ধ করে করে আমরা তো হিমশিম খেয়ে যাচ্ছি। সরকার এত মেগা প্রকল্প করছে, এত উন্নয়ন করছে, এত বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে। ভাইজুল হক ভাই, আমাদের কি বাঁচার অধিকার নেই? আমরা কি এই দেশের নাগরিক না? বলুন, আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের কি বাঁচার অধিকার নেই? আমাদের এখানে একজন লোক মারা গেলে তার তার দাফন করার মতো স্পেস নেই, জায়গা নেই। একজন হিন্দু মানুষ মারা গেলে তার সৎ কাজ করার মতো কোনো স্পেস নাই। এখান থেকে 70-80 কিলোমিটার দূরে নিয়ে তাকে দাফন করতে হচ্ছে। বলুন, আপনি এখন বলবেন যে প্রাকৃতিক প্রতিকূলতা কিভাবে কি করতে পারেন? কিন্তু প্রাকৃতিক প্রতিকূলতার জন্য তো আপনি টেকসই বাড়িবাঁধ অন্তত নির্মাণ করতে পারেন। সামান্য মাটির অবদা বেড়িবাঁধ, চিকন চিকন অবদা বেড়িবাঁধ, এটা কিভাবে টিকবে? আপনি চাইলে ফাইজুল হক ভাই, আমি কিছু পার্সোনালি কিছু ফুটেজ পাঠাবো। আজকে যারা জনগণের ভোট ছাড়া নির্বাচিত, তাদের তো জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। নেই বলে আজকে আমরা এই পরিস্থিতির শিকার। রোহিঙ্গাদেরকে নিয়ে আপনার মানবতার মা উপাধিতে ভূষিত হচ্ছেন। জি। আর আমরা আজকে রোহিঙ্গাদের এই থেকে আপনি প্রাকৃতিক দুর্যোগে আপনার অঞ্চলের অবস্থা খুবই খারাপ, সে কারণে আপনি এখন মোটামুটি ক্ষুব্ধ হয়ে। জি। শুধু আজকে না, সাইফুল সাগর ভাই, হুম। প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগের সময় এই ভালনারেবল ঠিক আছে। সিচুয়েশনের সম্মুখীন আমাদের একের পর এক হতে কিন্তু হচ্ছে। এটাকে মোকাবেলা করে যে সরকারের পক্ষ থেকে যে ম্যানেজমেন্ট করার প্রয়োজন প্রপারলি, আপনারা সেটি করার যেভাবে ব্যর্থতা আপনি মোকাবেলা করা তুলে দরকার, ধরবেন। আজকে জার্মান থেকে জার্মান রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক বিভিন্ন বিভিন্ন কর্মকর্তারা তারাই এসে এখানে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন সরকারি ভাবে। তেমন পানি উন্নয়ন বোর্ড এই দুর্যোগ হলে তখন শুধুমাত্র তারা এসে একটু দেখে আবার চলে যায়। ওই পুঁটি মাছের আল দিয়ে আমরা আর কতদিন টিকবো, কিভাবে হবে বলেন? আপনাকে ধন্যবাদ। জি। ভোটও আমি দিবেন না, আমার ভোট দিতেও দিবেন না, আবার আপনি যা ইচ্ছা তাই করবেন। আমার টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবেন। ওই আমেরিকায় এখন ওই জেনারেল আজিজ আর অন্যকে ধরিয়ে দিতে, তাই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন। অথচ বর্তমানে যারা এখনো হাজার হাজার লোক দুর্নীতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমার টাকা পাচার করবেন, অথচ আমি এই দেশের নাগরিক হয়ে আমার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবো? কোন রাষ্ট্রে আছে আমি, বলুন? ফাইজুল জি। হক ভাই, আপ- আমি কিন্তু আ- নিরপেক্ষ ভাবে সঠিক কথাগুলো বলছি। আপনি এই কথাগুলো সরকারের একদম। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। জনাব লিয়াকত আলী, আরো একটু ছোট করে দয়া করে বলবেন। জনাব লিয়াকত আলী, কোথা থেকে বলছেন বলবেন। আসসালামু আলাইকুম। সাগর ভাই, আমি অনেকদিনই চেষ্টা করছি আপনাদের এখানে কিছু বলার, কিন্তু পরবর্তীতে চিন্তা করে দেখি বলার তো কোনো ফায়দা নাই। এজন্য অনেক সময় অ্যাড হতে যেও হয়নি, তবে আজকে দেখলাম ইজিলি অ্যাড আপনি হয়েছি, কোথা থেকে এজন্য বলছেন? কিছু। আমি লন্ডন থেকে বলছি। লন্ডন। আহ, হ্যাঁ। হুম। জি জি। আহ, আমি আমার আওয়ামী লীগের ভাইদেরকে এখন প্রশ্নটা করলে সে হয়তো মনে করবে আমি বিএনপি করি। আমি কোনো দলই করি না। কিছুদিন আগে আমি দেশে আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে গেছিলাম, পারিনি পেট্রোল বোমের জন্য। কাজে আমি আওয়ামী লীগ বিএনপি কাউকেই বলি না। আমি শুধু প্রশ্নটা করতে চাই, ওনারা কি বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের কথাগুলো ওনারা শোনেন না? ওনারা বিএনপি কে বলে বিএনপি ইয়ে করছে, আগে দখল করে রেখেছিল, তারপরে বিভিন্ন ক্রাইম করছে। এখন মানুষ কি বলে না বলে সেগুলি তারা শোনে না। এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। উনি আপনাকে আবার ধন্যবাদ। কথা হবে। আপনাকে সবাইকে ধন্যবাদ। সালাম এবং জনাব জনাব গোলাম জিলানি, ধন্যবাদ। আপনি বলুন, দয়া করে একটু আনমিউট করবেন। জনাব জিলানি, আপনি আনমিউট করবেন। কোথা থেকে বলছেন বলবেন। সাগর ভাই, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আমার সালাম। আমার প্রশ্ন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব যিনি করছেন ওনার কাছে। তা আপনার বেনজির সাহেব এবং সেনাপ্রধান আজিজ সাহেব, ওনার বিরুদ্ধে আনীত যে অভিযোগগুলো আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি, যে ওনারা ওগুলো অস্বীকার করতেছেন যে না, এটা আমরা করি নাই বা এ ধরনের কথা বলতেছেন। কিন্তু হুম। তাই যদি হয়ে থাকে,
তাহলে উনি তো ইচ্ছা করলে তো এই কালবেলা কাগজের বিরুদ্ধে তো উনি মানহানিকর মামলা করতে পারেন, তাই না? হুম। তা উনি তাহলে কেন করছেন না? এই প্রশ্নটার জবাবটা উনি দিয়ে যাবেন, আওয়ামী লীগের প্রতিনিধিত্ব যে করছেন। জি, আপনাকে ধন্যবাদ। আহ, আর বেশি কাউকে যুক্ত করতে জনাব এমডি বাহার একজন আছেন, আপনি বলুন এমডি বাহার। এমডি মিলন হাওলাদার একজন আছেন। এমডি বাহার, আপনি শুনতে পাচ্ছেন? এমডি বাহার, জি, আপনি কেমন? আসসালামু আলাইকুম। জি জি। জি, ক্যামেরা অন হতেছে না। জি, আসসালামু আলাইকুম সাগর ভাই। হ্যাঁ, কিন্তু কিন্তু জনাব এমডি বাহার, আপনি আপনার এখনো প্রস্তুত নন আমার কাছে মনে হয়। আপনি প্রস্তুত হয়ে আসেন, এরপর আমরা প্রশ্নটা নিয়ে, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আরেকটু প্রস্তুতি নিয়ে এরপরে ক্যামেরাতে আসা উচিত। অনুমোদন দেখে আমার হলো কথা শুনতো না। জি, আপনাকে ধন্যবাদ। আমি আহ, আর কাউকে, অনেকে যুক্ত হয়েছেন কিন্তু অডিওটা এখনো পর্যন্ত আপনাদের নিরাপদ হয়নি। জনাব ব্যারিস্টার সারোয়ার হোসেন, আপনার কাছে একটু যেতে চাই। জি, আপনি বলবেন জি। দয়া করে। বাকি দুটি বিষয়, একটি হলো জনাব তারেক রহমানকে আসলে দেশে এনে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এবং শাস্তিমূলক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে কার্যকর করা হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সেটি আসলে কতটা সম্ভব হবে বলে মনে করেন? আর দ্বিতীয়ত হলো, ভারতের মাটিতে আমাদের দেশের একজন সংসদ সদস্যকে খুব নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এটি গত এক সপ্তাহ খানেক ধরে আমরা অনেক ধরনের তথ্য শুনতে পাচ্ছি। বিভিন্ন ধরনের তদন্ত সংস্থা, পুলিশ কর্মকর্তারা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে অনেকে বলতে যাচ্ছেন যে এখনো পর্যন্ত লাশ পাওয়া যাচ্ছে না। তো আসামি সব ধরা হয়ে গেছে, লাশের এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। এই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি কিভাবে মনে করছেন? আচ্ছা, আপনার এই দুইটা বিষয়ে যাওয়ার আগে একটু আগের বিষয়ে আরেকটু আলোকপাত করি। সেটা হলো যে আমি ফাইজুল হক রাজুর সাথে একমত এবং আমার সহযোগী জিল্লুরের সাথে সংযোজন করে আমি বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং শাসন ব্যবস্থা যেভাবে চলছে, যার কারণে তারাই এই আজিজ বেনজিরকে সৃষ্টি করে। আজকে যদি রেসপন্সিবল গভর্নমেন্ট থাকতো, আজকে যদি গণতান্ত্রিক সরকার থাকতো, তাহলে এই বেনজিরের মতো লোক আইজিপি হওয়ারই কথা। কারণ যারা চাকরি করেছে বা আপনারাও জানবেন যে যে আহ, তাদের যে অ্যাসেসমেন্ট করা হয় সেইখানে যদি কোনো দুর্নীতি, পূর্ব দুর্নীতি অথবা নারী ঘটিত ব্যবহার থাকে, তাদেরকে সাধারণত প্রমোশন দেওয়া হয় না অথবা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আজিজের মতো লোক, তার মতো একটা ক্যারিয়ারের লোক, প্রথম কথা হলো সে আর্মি অফিসার হলো কি, এইটা আমার আমার নিজের কাছে একটা প্রশ্ন। তো আর্মি অফিসার হলো, সে লেফটেন্যান্ট কর্নেল কিভাবে হলো? আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল হলো, অস্ত্র গোলা বারুদ হারিয়ে কিভাবে তার চাকরি টিকে থাকলো? আচ্ছা, হুম। টিকে থাকলো, তারপর কিভাবে ডিজিপিডি হলো, কিভাবে চিফ অফ আর্মি স্টাফ হলো? আজকে এই এই রেজিম 5 জন সেনাবাহিনী প্রধান বানিয়েছে। সব আলোচনা তাকে ঘিরে হচ্ছে কেন? হচ্ছে কারণ তাকে দিয়ে বড় ধরনের অ্যাডভান্টেজ নিয়েছে।